আজকের ভিডিওটিতে জনাকীর্ণতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেতে জনাকীর্ণতা বা জনাধিক্য বলতে কি বোঝায় এটা আমরা জানব। তো জনাকীর্ণতার সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হচ্ছে যে কোনো দেশ বা অঞ্চলের মোট কার্যকর জমি সম্পদের তুলনায় জনসংখ্যা যখন বেশি হয়, অর্থাৎ ওই দেশ বা অঞ্চলের জমির বহন ক্ষমতা অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি অফ ল্যান্ড অপেক্ষা জনসংখ্যা অধিক হয়, তখন তাকে জনাকীর্ণতা বা জনাধিক্য আর ইংরাজিতে ওভার পপুলেশন বলে। অর্থাৎ কিনা একটা দেশ বা অঞ্চলের যে পরিমাণ কার্যকর জমি আছে, যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদের সাপেক্ষে যদি জনসংখ্যার পরিমাণ বেশি হয়, তাহলে সেই পরিস্থিতিকে বলা হয়ে থাকে হচ্ছে জনাকীর্ণতা। অর্থাৎ মোট কার্যকর জমি যে পরিমাণ জনসংখ্যাকে ভরণ পোষণ করতে পারবে, সেই পরিমাণ জনসংখ্যা যদি থাকে তাহলে সেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। কিন্তু যদি মোট কার্যকর জমি সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অত্যাধিক বেশি থাকে, তখন সেই দেশ বা অঞ্চলেতে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতিকে বলা হবে জনাকীর্ণতা বা জনাধিক্য, আর ইংরাজিতে বলা হবে হচ্ছে ওভার পপুলেশন। আর এই পরিস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে মানুষ জমির অনুপাত সঠিক থাকে না। কারণ যে পরিমাণ জমি আছে, কার্যকর জমি আছে, তার থেকে মানুষের সংখ্যা বেশি। তো খুব স্বাভাবিকভাবেই মানুষ জমির যে অনুপাত, সেই অনুপাত সঠিক থাকবে না। যেটা আমরা কাম্য জনসংখ্যার ক্ষেত্রে দেখি যে কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যায় পৌঁছে যায়, তাহলে মানুষ জমির একটা সঠিক অনুপাত আমরা দেখি, আদর্শ অনুপাত আমরা লক্ষ্য করি। কিন্তু এই ওভার পপুলেশন যদি হয়ে যায়, তাহলে কোনোভাবেই এই মানুষ এবং জমির যে অনুপাত, সেই অনুপাত সঠিক থাকবে না। আর এই ধরনের যে জনাকীর্ণতার যে পরিস্থিতি, এই পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে দেখা যায়, এবং আমাদের ভারতবর্ষেও এই জনাকীর্ণতার পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের ভারতের মোট যে কার্যকর জমি, সেই কার্যকর জমি তুলনায় আমাদের দেশের মানুষের সংখ্যা, জনগণের সংখ্যা অনেকটাই বেশি, যে কারণেতে আমাদের ভারতবর্ষ একটি জনবহুল দেশ সে পরিণত হয়েছে। তো এবারেতে আমরা এই যে জনাকীর্ণতার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখব। অর্থাৎ একটা দেশেতে যখন এই জনাধিক্য বা ওভার পপুলেশনের পরিস্থিতি তৈরি হয়, তখন কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে যে দেখো, এই জীবনযাত্রার যে মান আছে সেই মান নিম্নমুখী হতে থাকবে। কারণ হচ্ছে এই সম্পদ বা কার্যকরী জমির পরিমাণের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, আর যেটার কারণেতে এই জনগণের জীবনযাত্রার যে মান, সেই মান নিম্নমুখী হবে এবং মূলধন ও ক্রয় ক্ষমতা ভীষণ কম থাকে। তো এটা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা এই জনাধিক্যের, সেটা হচ্ছে এটাই যে কোনো দেশ বা অঞ্চলে যদি ওভার পপুলেশন হয়, তাহলে সবার প্রথমেতেই সেই দেশের জনগণের জীবনযাত্রার যে মান, সেই মান আস্তে আস্তে নিম্নমুখী হতে থাকবে। পরের যে বৈশিষ্ট্যটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে মাথাপিছু আয়ের স্বল্পতা। এবং এর পরেতেই যেটা হবে সেটা হচ্ছে যে এই জনাকীর্ণতার কারণেতে মাথাপিছু আয় আস্তে আস্তে কমতে থাকবে। তারপরেতে হবে এই বেকারত্ব বৃদ্ধি। অর্থাৎ জমি এবং সম্পদের তুলনায় লোক সংখ্যা বেশি থাকার ফলে সকল লোককে কর্মসংস্থানের সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। যদি আমরা আমাদের দেশ ভারতবর্ষের সাপেক্ষে এই বিষয়গুলিকে যদি দেখি, তাহলে দেখতে পাবে যে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাবো। তার কারণটা হচ্ছে ভারতবর্ষ একটি জনবহুল দেশ। তো যে কারণেতে দেখবে যে ভারতবর্ষে বেকারত্ব একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানেতে। কারণ লোক সংখ্যা এতটাই বেশি যে সবাইকে কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। তো যে কারণেতে বেকারত্ব বৃদ্ধি পাবে, এবং তার পাশাপাশি দেখবে যে আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, এগুলো খুবই কম। এবার দেখো পরিবেশের অবনতি। অর্থাৎ এই প্রয়োজনীয় সংখ্যক জনগণের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের সংস্থান করতে গিয়ে পরিবেশ ও তার উপাদানসমূহকে নানাভাবে শোষণ করার ফলে পরিবেশের উপরে চাপ পড়বে। অর্থাৎ জনসংখ্যা যেহেতু বেশি, সেই জনগণের সবার প্রথম যে খাদ্যের চাহিদাটা থাকবে সেটাকে পূরণ করতে হবে।
যে কারণেতে দেখা যায় যে এই জনবহুল দেশগুলোতে অরণ্য ভূমি কেটে কৃষি জমি বার করা হয়, যেখানেতে চাষবাস করে খাদ্যের যোগানটা দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে বাসস্থান, অর্থাৎ বাসস্থানের মানে চাহিদা মেটানোর জন্য, মানে বাসস্থানের জন্য কি করা হয়, অরণ্য অঞ্চল কেটে ফেলা হয়, কেটে সেখানেতে বাসস্থান নির্মাণের জন্য জায়গা বার করা হয়। তো যেটার কারণেতে যদি আমরা প্রত্যেকেই জানি যে বৃক্ষছেদন যদি করা হয় তাহলে কি হবে, পরিবেশের ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এবং পরিবেশে দূষণ ছড়াবে, পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর যে মান, সেই মানের অবনতি ঘটবে। তো সেটা হয়ে থাকে এবং আমাদের ভারতবর্ষ এক্ষেত্রে দেখলেই দেখতে পাবে যে আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিটা কি হয়ে দাঁড়িয়েছে। দূষণ থেকে বিভিন্ন মানে জল, বায়ু, মাটি বিভিন্ন ক্ষেত্রগুলোতে দূষিত হয়ে পড়েছে, অত্যাধিক পরিমাণেতে দূষিত হয়ে পড়ছে। এবং এর একটা বড় কারণ কিন্তু আমাদের দেশের এই বিপুল পরিমাণ জনসংখ্যা। এই জনসংখ্যার খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা মেটানোর জন্যে পরিবেশের দিকটাকে আর মাথায় রাখতে পারা যাচ্ছে না। মানে পরিবেশটা নিয়ে কেউ আর সেভাবে চিন্তা ভাবনা করছেই না। আগে বেঁচে থাকি, তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো সেই বেঁচে থাকার জন্যেই যে যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের প্রয়োজন সেটাই জোগাড় করতে এই পরিবেশের উপরেতে পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে নানাভাবে মানে শোষণ করা হচ্ছে, নানাভাবে সেগুলোকে দূষিত করা হচ্ছে, যার ফলে সামগ্রিকভাবে পরিবেশের অবনতি হচ্ছে। তারপর দেখো সম্পদের একটা অভাব দেখতে পাওয়া যাবে, অর্থাৎ জনসংখ্যা বেশি থাকায় মাথাপিছু সম্পদের যোগান সীমিত হয়ে পড়বে। এমনকি প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, পোশাক, বাসস্থানের মতন জিনিস পূরণ হবে না। অর্থাৎ সম্পদের অভাব, মানুষের যে প্রাথমিক যে চাহিদা, এই খাদ্য, পোশাক, বাসস্থানের যে যে প্রাথমিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলোও পূরণ করা সম্ভব হবে না। দুর্ভিক্ষ মতন পরিস্থিতি প্রায় সময়তেই সৃষ্টি হবে, অনাহারে, অপুষ্টিতে বহু আম, শিশুরা থাকবে। তো আমাদের ভারতবর্ষেও দেখতে পাওয়া যায়, দেখবে যে মানে গরিব মানুষের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তারা নিত্যদিন কিন্তু আধপেটা খেয়ে থাকে, অনাহারে থাকে, অপুষ্টিতে ভোগে। হ্যাঁ, তো এটার কারণে তো এই সম্পদের অভাব, কারণ জনসংখ্যা বেশি হওয়ার দরুন কি হচ্ছে, সবাইয়ের কাছে সঠিকভাবে সমস্ত সম্পদগুলো অন্ততপক্ষে এই যে খাদ্য, পোশাক, বাসস্থানের মতন বা বিশুদ্ধ পানীয় জল এগুলোকে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তো যেটার ফলেতে কি হচ্ছে, মানে সমাজের একটা বড় অংশের মানুষের কাছে বিভিন্ন রকমের সম্পদের অভাব হচ্ছে। মানে প্রাথমিক যে সম্পদগুলো না হলে মানুষের বেঁচে থাকাই অসম্ভব হয়ে দাঁড়ায়, সেই সমস্ত সম্পদের অভাব কিন্তু হচ্ছে। এবং এখানে শুধুমাত্র যে ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর বিভিন্ন দেশ আছে, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ রয়েছে, যে সমস্ত দেশের জনসংখ্যা অত্যাধিক বেশি এবং সেই দেশেতে এই অত্যাধিক জনসংখ্যা বেশি হওয়ার দরুন তাদের দেশেতে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মানে প্রকট হয়ে উঠেছে। এরপরে দেখো যেটা রয়েছে দুর্বল অবকাঠামো, অর্থাৎ জনসংখ্যার চাপ দেশের শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থা, পরিবহন, পানীয় জলের সরবরাহ ব্যবস্থা প্রভৃতি সবকিছুর উপর প্রভাব পড়ে, যার ফলে এগুলো মানে ভেঙে পড়ে, মানে কলাপস করে যায় এবং দুর্বল পরিকাঠামোর জন্য নাগরিক পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ এত পরিমাণ জনগণের চাপ আসে, তো যেটার কারণেতে সরকার সরকার যে সমস্ত পরিষেবাগুলো দিয়ে থাকে দেশের মানুষজনদেরকে, শিক্ষা, স্বাস্থ্য বা আরও যে অন্যান্য সেইগুলোর পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হয়। তো আমরা এটা নতুন করে বলার নয় যে আমাদের ভারতবর্ষের যে সরকারি যে স্কুলগুলো আছে বা যে হসপিটালগুলো রয়েছে তার পরিষেবা কীরকম, অর্থাৎ মানে এত মানুষের পরিষেবা দিতে গিয়ে এই পুরো সিস্টেমগুলো কলাপস করে যাচ্ছে, মানে ভেঙে, মানে কিছুই আর ঠিক থাকছে না। মানে পার ডে এত পরিমাণ মানুষ এখানেতে পরিষেবা নেওয়ার জন্য আসছে এই হসপিটালগুলোতে বা আরও অন্যান্য যে সমস্ত ক্ষেত্র যেগুলো রয়েছে, তো সেখানেতে মানে হিমশিম খেয়ে যাচ্ছে এই পরিষেবাটা দিতে। তো যেটা হবেই, কারণ জনসংখ্যা বেশি হলে এই সমস্যা কিন্তু আসবেই। তো এটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ দুর্বল পরিকাঠামো, দুর্বল মানে ইনফ্রাস্ট্রাকচারটা খুবই দুর্বল থাকে। তো সেইটা, এবং শুধু তাই নয়, এই শিক্ষা, স্বাস্থ্য বা নিকাশি ব্যবস্থা বা পানীয় জলের ব্যবস্থাটা একটা দিকে আছে, এর পাশাপাশি যে নাগরিক পরিষেবা, শহর অঞ্চলগুলোতে যে যে সুষ্ঠু যে নাগরিক পরিষেবা সেগুলোও কিন্তু সঠিকভাবে কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেগুলো মাঝে মাঝে কলাপস করে যায়, সেগুলোতেও বিভিন্ন রকম পরিকাঠামোগত ত্রুটি
জন্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবার দেখো, অনাহার, অপুষ্টি এবং দারিদ্রতা, এই তিনটে তো মানে নিত্য সঙ্গী হয়ে পড়ে যে কোনো দেশের জনসংখ্যা যদি খুব বেশি হয়ে থাকে। অর্থাৎ সম্পদের তুলনায় লোক সংখ্যার আধিক্য সমাজেতে বৈষম্য আনবে। অর্থাৎ যে পরিমাণ সম্পদ আছে দেশে তার থেকে মানুষ বেশি, তো যে কারণে সবাই সম্পদ পাবে না, এটাই স্বাভাবিক। তো যে কারণেতে অনাহার, অপুষ্টি, দারিদ্রতার মতন গুরুতর যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আসবেই আসবে। অর্থাৎ এই দারিদ্রতা এক শ্রেণীর মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে। মানে তারা দারিদ্রতার থেকে মানে কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না। দারিদ্র্যের দুষ্টু চক্রের মধ্যে পড়ে তারা ক্রমাগত আরও বেশি দরিদ্র থেকে আরও দরিদ্রতর হতে থাকবে, এবং এই হতদরিদ্র মানুষদের মানে অপুষ্টিতে ভুগবে, তাদের ঘরের ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগবে, এমনকি অনাহারের মানে না খেয়ে অনাহারেও থাকবে। তো আমাদের ভারতবর্ষেতে এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো বিশেষত গ্রামাঞ্চলগুলোর দিকেতে তোমরা একটু যদি তোমরা দেখো, তোমরা একটু খবর তোমরা যদি দেখো, তোমরা দেখলেই দেখতে পাবে যে এই রকমভাবে এই অনাহার, অপুষ্টি, দারিদ্রতা আমাদের ভারতবর্ষের একটা নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে আসার যে যে উপায়, সেই উপায়ও কিন্তু মানে সেই অর্থে কিন্তু মানে এই মুহূর্তে তো নেই যে রাতারাতি কিছু একটা হয়ে এইখান থেকে এইটা বেরিয়ে আসবে, তা কিন্তু নয়। কারণ এত পরিমাণ দেশের জনসংখ্যা, সেই তুলনায় হচ্ছে সম্পদের মানে অভাব। তো যেটার কারণেতে পরিষেবাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো যে কারণেতে সমাজের একটা বড় অংশের মানুষ, বিশেষত গ্রাম্য অঞ্চলগুলোতে মানুষ হচ্ছে এই অনাহার, অপুষ্টি, দারিদ্রতাতে ভুগছে। কারণ বেকারত্বও একটা বড় সমস্যা আছে, কাজ পাচ্ছে না, যে কারণেতে তারা যে কিছু অর্থ উপার্জন করে নিয়ে এসে তাদের ছেলে মেয়েদেরকে যে খাওয়াবে, অন্নের জোগাড় করবে, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। তো এটা একটা ভয়ঙ্কর সমস্যা। কোনো দেশের জনসংখ্যা যদি মাত্রাতিরিক্ত বাড়তে থাকে এবং যদি ক্রমাগত বাড়তেই থাকে, বিশেষ করে দেশের সম্পদের তুলনায় কার্যকর জমির তুলনায় যদি বাড়তে শুরু করে দেয়, তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আরও বাড়তে থাকবে। অর্থাৎ অনাহার, অপুষ্টি, দারিদ্রতা, বেকারত্ব, জীবনযাত্রার মানের মানে অবনমন ইত্যাদির মতন গুরুতর সমস্যাগুলো কিন্তু বাড়বে। এবারে দেখো, এই যে জনাকীর্ণতা আছে, এই জনসংখ্যার বেড়ে যাওয়ার কারণটা কি? তো আমরা তো বৈশিষ্ট্যগুলোকে নিয়ে তো আলোচনা করলাম, এর মধ্যে মধ্যে বেশিরভাগটাই হচ্ছে সমস্যাকে নিয়ে আমরা আলোচনা করলাম, যে এই সমস্যাগুলো বা এই বৈশিষ্ট্যের মধ্যে মানে দেখতে পাওয়া যাবে। তো এবারে যে দেখো, এই জনাকীর্ণতার কারণটা কি, কি কারণে এতে বেড়ে যায় যে মানুষ জনসংখ্যা? তো প্রথমে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চ জন্মহার। এই জনকীর্ণতা বা জনাধিক্যের প্রধান কারণ হলো হচ্ছে উচ্চ জন্মহার। যদি কোনো দেশ বা অঞ্চলেতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বেশি মাত্রায় শিশু জন্মগ্রহণ করতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যা বাড়বে। অর্থাৎ এই যে, আর এটা কেন হয় দেখো, এই যে শিক্ষার অভাব, বিশেষত নারী শিক্ষার অভাব, দারিদ্রতা, অল্প বয়সে বিবাহ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে অনীহা, ধর্মীয় এবং সামাজিক বিশ্বাস, এগুলো সবগুলো সম্মিলিতভাবে কি করে, এই যে সমস্ত দেশগুলো আছে যেগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণেতে জনসংখ্যা রয়েছে, তাদের মানে জনসংখ্যার মানে জন্মহারটাকে বাড়িয়ে দেয়। মানুষজন অধিক পরিমাণেতে সন্তান মানে সন্তানের জন্ম দিয়ে থাকে। তো যেটা হচ্ছে মানে মানে প্রত্যক্ষভাবেই বলা চলে যে এই জনসংখ্যাকে বাড়াচ্ছে। আর যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষেতে এই শিক্ষার অভাব দেখা গেছে একটা সময় পর্যন্ত। তারপরে বিশেষ করে নারী শিক্ষার অভাব, মেয়েদের মধ্যে শিক্ষার আলো সেভাবে কিন্তু পৌঁছায়নি। তারপর দারিদ্রতা তো রয়েইছে আমাদের ভারতবর্ষের। তারপর খুব অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, বিশেষ করে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। আর যে সমস্ত আধুনিক জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে, সেই সমস্ত পদ্ধতিগুলোতেও ব্যবহারেতেও অনীহা রয়েছে। এবং দেখো, সামগ্রিকভাবে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক বিশ্বাস থাকে, যেখানেতে থেকে তারা হচ্ছে সন্তানের জন্ম দিয়ে থাকে। কারণ জন্ম নিয়ন্ত্রণ করা পদ্ধতি ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ করাটা কিন্তু সেই ধর্মীয় বা সামাজিক বিশ্বাসের জন্য সেটা হয় না, মানে সেটা বাধা দেয়। মানে এমন ধর্মীয় বা সামাজিক বিশ্বাসে কোনো সমাজের জনগণ বিশ্বাসী যে তারা জন্ম নিয়ন্ত্রণটাকে মানে অপরাধ কাজ বলে মনে করে। তো যে কারণেতে নারী পুরুষ একে অপরের সঙ্গে মিলিত হবে এবং সেখান থেকে যদি সন্তানের যে জন্ম, সেই জন্মটা তারা ক্রমাগত দিয়েই থাকে, কোনো নিয়ন্ত্রণের কোনো ধার ধারে না। তো যেটার কারণেতে দেশের মানে জন্মহার আস্তে আস্তে বাড়তে থাকছে এবং যেটা সর্বোপরি জনসংখ্যাকে বাড়িয়ে দিচ্ছে। তারপর দেখো নিম্ন মৃত্যুহার, যদিও দেখো এখানেতে মৃত্যুহার কমে যাওয়াটা কিন্তু ভালো। মানে মানুষ
মানে যদি মারা না যায় তো সেটা তো খুবই ভালো, মানে বেশি দিন যদি মানুষ বাঁচে তো সেটা খুবই ভালো। কিন্তু যে সমস্ত দেশেতে ধরো হচ্ছে জনসংখ্যা খুবই বেশি, তো সেই সমস্ত দেশেতে যদি মৃত্যুহার আস্তে আস্তে কমে যেতে থাকে, তাহলে সেটা জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে একটা মানে কাজ করে থাকে। তো দেখো এই যে উচ্চ জন্মহার রয়েছে এবং তার পাশাপাশি যদি মৃত্যুহারও যদি কমতে থাকে, মানে শিশু জন্মাচ্ছে সেই হারটাও বেশি এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু হারটা কমে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে না, অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ বেরিয়ে আসছে, বেঁচে ফিরে আসছে, তো সেটাও কিন্তু জনসংখ্যার বৃদ্ধিতে অবদান রাখে। এবং এর পিছনে দেখো এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, নতুন নতুন ওষুধ, টিকার আবিষ্কার, রোগ নির্ণয়ের পদ্ধতির কারণেতে মৃত্যুহার কমে গেছে। আর আমি যেটা বললাম দেখো, মানুষ মারা যাওয়াটা কিন্তু কেউই চায় না, সবাই চায় যে দীর্ঘায়ু হোক। কিন্তু সেই জন্যেই এই মৃত্যুহার কোনো সমাজেতে যদি আস্তে আস্তে কমে যায় তা এবং সেই অনুপাতে যদি জন্মহার বাড়তে থাকে, তাহলে কিন্তু সেটা জনসংখ্যার বৃদ্ধিতেও একটা ভূমিকা নিয়ে থাকবে। তারপরে দেখো রয়েছে হচ্ছে অভিবাসন, অর্থাৎ কি না অন্য দেশ থেকে শরণার্থী আগমন, বসতি স্থাপনের জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং জনাকীর্ণতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যেমন দেখো এই যে পূর্ব ভারতের এই পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শরণার্থী আগমনেতে জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। তো বাংলাদেশ থেকে আমাদের এই ভারতবর্ষের পূর্ব ভারতে যে সমস্ত রাজ্য, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গতে বহু মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এদেশেতে এসে শরণার্থী হিসেবে এতে এসে এদেশেতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে। তো যেটার কারণেতে আমাদের ভারতবর্ষের জনসংখ্যাকে কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ এই অভিবাসন শুধু ভারতে নয়, অন্যান্য বিভিন্ন দেশেতেও দেখা যায় যে যে সমস্ত দেশেতে ধরো জনসংখ্যা বেড়েছে, সেখানেতে অভিবাসনের একটা ভূমিকা থাকে। যদি সেই দেশেতে অন্য কোনো দেশ থেকে মানুষজন এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, তো অভিবাসনের ফলেতে শরণার্থীর যদি আগমন হয়, তাহলে আমার দেশের জনসংখ্যা কিন্তু বাড়বে। এবার দেখো দারিদ্রতা, দারিদ্রতা দেখো দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো কোনো দেশের জনসংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে দেখো দারিদ্রতার পরিস্থিতি তৈরি হবে। আবার দেখো এই দারিদ্রতা জনসংখ্যাকে আবার বাড়ায়, মানে মানে এমনই একটা জিনিস যেটা একটা কয়েনের এপিট আর ওপিট। মানে জনসংখ্যা বাড়লে দারিদ্রতা বাড়বে, আবার দারিদ্রতা বাড়লেও জনসংখ্যা বাড়তে থাকবে। কিভাবে হয় দেখো ব্যাপারটা, এই যে দরিদ্র পরিবার অধিক আয়ের আশায় অধিক সন্তান নেয়। অর্থাৎ যে দরিদ্র পরিবার, দেখো দরিদ্র পরিবার কি করে, সে চায় যে যদি আমার সন্তানের সংখ্যা বেশি হয়, তাহলে সেই সন্তান যখন কাজ করবে, তখন আমার পরিবারের আয়টা বেশি হবে। মানে একটা বা দুটো দুটো সন্তান যে পরিমাণ অর্থ মানে মানে ইনকাম করবে, তার থেকে যদি আমি চারটে বা পাঁচটা সন্তান নিই, তাহলে সেই চারজন বা পাঁচজন সম্মিলিতভাবে আরো বেশি ইনকাম করবে। তো এই ধারণাটা পোষণ করে। এবার তোমরা এখান থেকে বলতে পারো এটা তো একটা বোকামি। বোকামিটা এই জন্যেই, তার কারণটা হচ্ছে দরিদ্র পরিবার তার দারিদ্রতার কারণে সে কিন্তু সঠিক শিক্ষাটা পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই দরিদ্র পরিবারের যে সমস্ত মানুষজন আছে এরা নিরক্ষর হয়ে থাকে। কারণ যেটার কারণেতে এদের মধ্যে সেই জনসংখ্যা বৃদ্ধি হলে, মানে অধিক সন্তান নিলে সেটা যে আখেরে তারই যে ক্ষতি, তাকে দেশের ক্ষতি, সেই জিনিসটা কিন্তু তারা জানে না। সেই সম্পর্কে তারা সম্পূর্ণ মানে সম্পূর্ণ মানে অজ্ঞ থাকে। তো যেটার কারণেতে হচ্ছে তারা এই অধিক সন্তানটা নেয়, দরিদ্র পরিবারগুলো অধিক সন্তান নেয়। সব ক্ষেত্রে যে নেয় তা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত পরিবার খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে থাকে, তাদের সন্তান ধারণের যদি তাদের সেই সচেতনতাটা না থাকে তাদের মধ্যে, যে অধিক সন্তান নিলে সেটাই আমার যে মানে আমার পরিবারের পক্ষে একটা সমস্যা তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু তারা অধিক সন্তান নেয়। এবং সেই সন্তান যখন মানে প্রজননক্ষম হয়, তারা যখন সন্তানের জন্ম দেয়, তখন সেটাও আবার বেড়ে যায়। তো যে কারণে দেখো এই দারিদ্রতা হচ্ছে একটা মানে পরোক্ষভাবেও বলতে পারো যে দারিদ্রতা মানে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তার কারণটা দেখো এখানে তো বলা হয়েছে, দেখো যে এই যে তাদের ভাবনায় সন্তান বেশি হলে সবাই আয় করলে পরিবারের আর্থিক দুর্দশা দূর হবে। এইটাই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ দরিদ্র পরিবারগুলো যদি তাদের মধ্যে সেই শিক্ষা চেতনাটা না থাকে, তাহলে তারা কিন্তু এটাই ভাববে যে অধিক সন্তান যদি আমি নিই, তাহলে আমার এই পরিবারের সম্মিলিত ইনকামটা বেশি হবে। তো সেই জন্যে তারা করে কি, যে সন্তানের জন্ম দেওয়ার প্রবণতাটা তাদের বেশি থাকে, বেশি সন্তান তারা নিয়ে থাকে। এবার দেখো ধর্মীয় এবং কিছু সামাজিক বিশ্বাস আছে, যে বিশ্বাসের দরুন হচ্ছে এই সন্তানের জন্ম
পরিমাণটা বাড়ে। মানে কিছু ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক বিশ্বাস বেশি সন্তান নেওয়াকে উৎসাহিত করে, অর্থাৎ পরিবার পরিকল্পনাকে নিষিদ্ধ বলে মনে করে। বিভিন্ন সমাজে বা বিভিন্ন ধর্ম আছে, যে সমস্ত ধর্মতে মানে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলিকে স্বীকার করা হয় না। অর্থাৎ সন্তানের মানে জন্ম যদি তুমি দিতে চাও, তাহলে সেটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে সেটা তোমাকে দিতে হবে। অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে তুমি সেই মানে মানে ভ্রূণকে, মানে সেই ভ্রূণকে তুমি হত্যা করতে পারবে না। তো এইরকমভাবে ধর্মীয় এবং সামাজিক বিশ্বাস কিন্তু থাকে মানুষের মধ্যে। তো যেটার কারণেতে দেখা যায় কি যে এই জন্ম নিয়ন্ত্রণের কোনো ধারা হয় না, যেটার কারণে এতে কি হয়, যখনই তা নারী পুরুষ একে অপরের সঙ্গে যখন মিলিত হচ্ছে, তখন সন্তান যদি মানে গর্ভধারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেই সন্তান কিন্তু জন্ম নিচ্ছে। তো এইভাবে যদি হতে থাকে, তাহলে দেখা যায় যে সন্তান সন্ততির সংখ্যা কিন্তু তাদের আস্তে আস্তে বাড়তে থাকে। তো যেটা কিন্তু কারণ একটা, যে কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে। এবারে দেখো আরেকটা যেটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সরকারি নীতির অভাব। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর সরকারি নীতি বা কর্মসূচির একটা অভাব থাকে। মানে সরকারেরও একটা মানে সেই অনীহা উদাসীনতা দেখা যায়, যেটার কারণেতে জনসংখ্যা বাড়তে থাকে। সরকার যদি আইন করে বিভিন্ন এই যে অভিবাসন নীতিকে যদি শক্ত মানে করে বা অনুপ্রবেশকে যদি আটকায়, তো সেক্ষেত্রে অনেকটা জনসংখ্যার পরিমাণ কমতে পারে। এছাড়াও যে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত আধুনিক যে পদ্ধতিগুলো আছে, সেগুলো সম্পর্কে প্রচার করা, বলা, এবং যাতে সঠিকভাবে সেগুলো আহ, মানুষ তাদের জীবনেতে কার্যকর করে ব্যবহার করে, সেই সম্পর্কেতে বলা, বা এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সম্পর্কে যে মানুষের মনেতে যে অন্ধ বিশ্বাসগুলো থাকে অনেক ক্ষেত্রে, বা ভুল ধারণাগুলো থাকে, সেগুলো সম্পর্কে বলা। আহ, মানে মানে সঠিকভাবে সেই উদাসীন মনোভাব যদি সরকার না দেখিয়ে সঠিক পরিকল্পনা মাফিক যদি সরকারি বিভিন্ন নিয়ম নীতিগুলোর মাধ্যমেতে এই পরিকল্পনাটাকে, অর্থাৎ এই জন্ম নিয়ন্ত্রণ বা দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা, সেটা যদি করে, তাহলে কিন্তু আস্তে আস্তে জনসংখ্যাটা অনেকটা কমতে পারে বা অনেকটা স্টেবল কন্ডিশনেতে থাকে। তো যেটা একটা বড় কারণ আছে, যদি সরকার যদি সরকারের বিভিন্ন নীতিগুলোর বাস্তবায়নে যদি অনীহা থাকে, উদাসীনতা থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই দেশের জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার দেখো আছে যেটা, সেটা হচ্ছে যে দূরীকরণের উপায়। কি কি পদ্ধতি এমন আছে যেটার মাধ্যমেতে এই জনসংখ্যার বৃদ্ধিটাকে আমরা কমাতে পারি। আর আমি এখানেতে বলে রাখি, দেখো এটা রাতারাতি কোনো উপায় এমন নেই যে উপায়ের মাধ্যমেতে যে এইটাকে কমে কমে যাবে। তো এটা করতে গেলে তোমাকে দীর্ঘদিন একটা সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে হবে, যেটার ফলেতে যেটা এফেক্টিভলি কাজ করলে তবে সেটা এই জনসংখ্যা কমতে পারে। তো দেখো প্রথমে আসে হচ্ছে পরিবার পরিকল্পনা। অর্থাৎ এই জনাকীর্ণতা দূর করার প্রাথমিক পদক্ষেপ হলো জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যে জন্ম হারটা সেটাকে কমানো, অর্থাৎ সন্তানের জন্ম দেওয়ার উপরেতে নিয়ন্ত্রণ আনতে হবে। আর এই জন্য আধুনিক যে গর্ভনিরোধক যে সমস্ত পদ্ধতিগুলো আছে, তার সহজলভ্যতাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই সমস্ত পদ্ধতি যেগুলো রয়েছে, আধুনিক যে সমস্ত গর্ভনিরোধক পদ্ধতি, সেগুলো সম্পর্কে মানুষকে জানাতে হবে, তারা যাতে তাদের জীবনেতে এগুলোকে ব্যবহার করে, সে সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে একদম সমাজের একেবারে সেই গ্রাস রুট লেভেল থেকে কিন্তু কাজ করতে হবে। যদি করা সম্ভব হয়, তাহলে একটা এফেক্ট পড়তে পারে, না হলে হবে না। এর পাশাপাশি দেখো নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের উপর জোর দিতে হবে। বিশেষ করে বাল্য বিবাহ, কম বয়সে ছেলে মেয়েদের বিবাহ, মেয়েদের বিবাহ মানে পেছাতে হবে। অর্থাৎ বিয়ের বয়সকে পিছিয়ে দিতে হবে। অর্থাৎ মানে যাতে কম বয়সেতে কোনোভাবেই মানে ছেলেমেয়েরা বিয়ে না করতে পারে, একদম বাল্যকালেতে যাতে বিয়ে না করতে পারে। তো সেদিকে কিন্তু সরকারের স্ট্রিক্টলি আইন করতে হবে, কারণ বিয়ের বয়স যত মানে যত ছেলেমেয়েরা যত বেশি বয়সেতে বিয়ে করবে, তত তাদের সন্তান ধারণ করার ক্ষমতাটা অনেকটা কমে আসবে। কম বয়সেতে তারা একদম সদ্য কৈশোর জীবনেতে প্রবেশ করে যদি বিয়ে করে, তাহলে তাদের মধ্যে সন্তান ধারণ করার ক্ষমতাটা অনেকটা বেশি থাকবে। সেই জন্যে সেই বয়সটা পেরিয়ে যদি বিয়ে করে, তো সেটা করলে কিন্তু তাদের সন্তান ধারণ করার ক্ষমতাটা অনেকটা কমে আসবে, আর যেটা সম্মিলিতভাবে জনসংখ্যার কমাতে একটা মানে কমাতে সাহায্য করে থাকবে। তো সেই কারণেতে বাল্যবিবাহকে রোধ করতে হবে, বিশেষ করে কম বয়সে মেয়েদের বিবাহ কিন্তু কমাতে হবে। এবং সর্বোপরি দেখো জনগণের মধ্যে প্রচার এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা আমি বারবার করে বলি, মানুষকে সচেতন হতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত এই জনসংখ্যা বৃদ্ধি পেলে যে সমস্ত
ক্ষতিগুলো হয়, যে সমস্ত সমস্যাগুলো পরিবেশেতে মানে সমাজেতে হয়, সেটা সম্পর্কে মানুষ আগে সচেতন হতে হবে। অর্থাৎ মানুষকে আগে বুঝতে হবে এই সমস্যাগুলো সম্পর্কে, যে না এই সমস্যাগুলো হবে। তারপরেতে হচ্ছে এই সমস্যাগুলো কিভাবে কমানো যায় বা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনতে পারা যায়, তারপরে সেই পরিকল্পনাগুলোকে মানে বাস্তবায়িত করতে হবে। তো সর্বোপরি যতই যা হোক না কেন, যতই নিয়ম নীতি থাকুক, আইন কানুন যাই থাকুক না কেন, যতই পদ্ধতি থাকুক না কেন, জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, জনগণ যতক্ষণ পর্যন্ত এগুলোকে বাস্তবায়িত করার সেই তাগিদটা অনুভব না করবে, ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। তারপর দেখো দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে শিক্ষার প্রসার। অর্থাৎ জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটালে জনসংখ্যা বৃদ্ধির যে কুফল, সেগুলো অনুধাবন করতে পারবে। অর্থাৎ যেটা জনসংখ্যা বৃদ্ধি পেলে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। আর এটাই সেই শিক্ষাটা, মানে শিক্ষা মানে যে তুমি গতানুগতিক স্কুল কলেজে গিয়ে তুমি শিক্ষিত হলে তা কিন্তু না, সেটা তো হবেই। কিন্তু তার পাশাপাশি যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ একটা জনবহুল দেশ, এবং ভারতের জনসংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। তো এই যে বাড়তি যে জনসংখ্যা, এই বাড়তি জনসংখ্যার চাপটার কিন্তু আমাদেরকেই বইতে হবে, এবং তার ফলেতে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সমাজেতে, সেই সমস্যাগুলোর জন্যও কিন্তু আমাদেরই সাফার করতে হবে। তো যে কারণেতে এই জনসংখ্যা বৃদ্ধি পেলে যে কি সমস্যা হতে পারে, অধিক সন্তান নিলে কি সমস্যা হতে পারে, এই ধরনের যে সমস্ত মানে জীবনশৈলী পাঠের যে সমস্ত শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো কিন্তু এই পাঠ্যক্রমের মধ্যে এনে সেইগুলো সম্পর্কে কিন্তু মানুষকে শিক্ষিত করতে হবে, যাতে মানুষ দেশের জনসংখ্যা বৃদ্ধির কুফলগুলোকে অনুধাবন করতে পারে। এবং বিশেষ করে এই যে ছোট পরিবার, এর গুরুত্বকে বোঝাতে হবে। আর এই অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধেতে তরুণ তরুণীদের এই যে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন বাধ্যতামূলকভাবে চালু করতে হবে, যাতে তারাও একদম তাদের ছোটবেলা থেকেই আস্তে আস্তে তারা এই শিক্ষাগুলো যাতে পায়, যে তারা যখন যৌবনেতে প্রবেশ করবে, তারা যখন সন্তান সন্ততির জন্ম যখন দেবে, সেই সময়তে তারা যাতে অধিক সন্তানের জন্ম যাতে না দেয়, কারণ সেটা দিলে তাদেরও ক্ষতি, এবং সর্বোপরি কিন্তু দেশেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি। তো এই যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো কিন্তু আস্তে আস্তে স্কুল কলেজের পাঠ্যক্রমের মধ্যে আস্তে আস্তে আনতে হবে, যাতে সামগ্রিকভাবে আস্তে আস্তে জনগণ এই শিক্ষার মাধ্যমেতে এই কুফল, মানে এই যে পুরো যে ব্যাপারটাকে কন্ট্রোল করার যে শিক্ষাটা, সেটা পেতে পারে। তার পাশাপাশি দেখো এই যে অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্রতার হ্রাস, অর্থাৎ এই কৃষি শিল্প বাণিজ্যের বৃদ্ধির দ্বারা অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ জনবহুল দেশ অর্থনৈতিক দিক থেকে কখনোই উন্নত হতে পারবে না, কারণ দেশের যা সম্পদ তার থেকে জনসংখ্যা অনেক বেশি, তাই সম্পদের ব্যবহার তো সুষ্ঠুভাবে হবেই না। তো যে কারণেতে ক্রমাগত সেই দেশের সরকারকে কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই কৃষি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে, যাতে যতটা সম্ভব পারা যায় উন্নতি করা, এবং যেটার সামগ্রিকভাবে সেই দেশের জনগণের জীবনের মানোন্নয়নেতে, দেশের অর্থনৈতিক উন্নয়নেতে যেটা কাজ করতে পারে। এবং তার পাশাপাশি দারিদ্র্য দূরীকরণের জন্য বিভিন্ন নিয়ম নীতিগুলোকে ঠিক করা, এবং শুধু তাই নয়, সেগুলোকে বাস্তবায়িত করা, অর্থাৎ প্র্যাকটিক্যালি বাস্তবে সেটা হচ্ছে কিনা, আস্তে আস্তে সেটা এফেক্টিভ হচ্ছে কিনা, সেটাও কিন্তু করতে হবে, তাহলে কিছু এফেক্ট হতে পারে। আর তারপরে দেখো এই জনসংখ্যার পুনর্বন্টন করা যেতে পারে, অর্থাৎ দেশ বা অঞ্চলে যেখানে জনসংখ্যার ঘনত্ব বা চাপ অত্যন্ত বেশি, সেখান থেকে তুলনামূলক অল্প ঘনবসতিপূর্ণ এলাকায় একটি অংশকে স্থানান্তর করা যেতে পারে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন করে দেওয়া। যেখানেতে ধরো প্রচুর পরিমাণেতে জনাধিক্য হয়ে গেছে, সেখান থেকে প্রয়োজন মাফিক পরিমাণ মতো মানুষজনদেরকে সরিয়ে অন্য একটা জায়গাতে তাদেরকে বসবাসের জায়গা করে দেওয়া, যাতে ব্যাপারটা একটা দেশের মধ্যে জনসংখ্যার যে বন্টনটা সেটা ঠিকঠাকভাবে থাকে। অর্থাৎ বেশি জায়গা থেকে কমের দিকে, আর কম কমের দিকে যাতে করে দেওয়া, যাতে অর্থাৎ বেশি এবং কমের মধ্যে একটা ভারসাম্য অবস্থা চলে আসে। আর যদি এটা করতে পারা যায়, তাহলে এটা জনসংখ্যার বন্টনেতে সামঞ্জস্য আসবে এবং পরিবেশের উপরেতে চাপ অনেকটা কমবে। এটা একটা। আর আইন প্রণয়ন করতে হবে এই সংক্রান্ত বিষয়তে, অর্থাৎ আইনের দ্বারা এই যে বিবাহের বয়স পিছিয়ে দেওয়া, ছোট পরিবারের জন্য বিশেষ সরকারি ছাড় বা সুযোগ সুবিধা দেওয়া, আর অধিক সন্তান বিশিষ্ট পরিবারের জন্য সরকারি পরিষেবা রদ করা ইত্যাদির মতন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে মানুষ কিছুটা হলেও যাতে বাধ্য হয় এই সমস্ত বিষয়গুলোকে
নিয়ে ভাবনা চিন্তার করার। আর সব শেষে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা। যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে বা যারা আর কি ধর্মীয় আলাপচারিতার মাধ্যমেতে জনগণের মধ্যে ধর্মীয় চেতনার, আধ্যাত্মিকতার চেতনার বিকাশ ঘটায়, তো সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু এই যে সমস্ত ধর্মীয় যে অন্ধবিশ্বাস আছে, যেখান থেকে এই অধিক সন্তান নেওয়ার বা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো মানে নিলে মানে সেগুলো যে অপরাধ বা তার সম্পর্কে যে সমস্ত অন্ধবিশ্বাসগুলো আছে সেইগুলোকে দূরীকরণ করা, সেইগুলোর যে বিজ্ঞান ভিত্তিক এবং সেগুলো নিলে কোনো অপরাধ বা পাপ কাজ হয় না, ধর্মীয় কোনো পাপ কাজ হয় না, সেগুলো এই ধর্মীয় নেতাদেরকেও বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা যদি তাদের যে সমস্ত ভক্তগণ যারা রয়েছে, যারা তাদের এই সমস্ত কথাবার্তাগুলো শোনে প্রভাবিত হয়, তো তাদেরকেও মানে এই ধর্মীয় নেতারাও চেষ্টা করবে কি যে এগুলোকে বোঝানোর, বিজ্ঞানসম্মতভাবে এই সমস্ত পদ্ধতিগুলোকে যদি মানে ব্যবহার করা যায়, তাহলে জনসংখ্যার যে এই যে মানে জনাকীর্ণতার যে পরিস্থিতিটা সেটা অনেকটা কন্ট্রোলে আসবে। অর্থাৎ এই অন্ধ ধর্মীয় বিশ্বাস থেকে জনসংখ্যা যে দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে, বিশেষ করে এই জন্ম নিয়ন্ত্রণ বা এই গর্ভনিরোধক যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে না দেওয়া, ধর্মীয় বা সামাজিক এমন বাধা থাকে যে এগুলো হচ্ছে এক শ্রেণীর মানুষরা তারা হচ্ছে ব্যবহার করেই না তাদের জীবনেতে। তারা এটাকে অপরাধ বা পাপ কাজ বলে মনে করে যে একটা সন্তান জন্মাবে কিন্তু আমি তাকে নিয়ন্ত্রণ করছি, তাকে হত্যা করছি, তাকে জন্মাতে দিচ্ছি না। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো যে অন্ধবিশ্বাস যেগুলো রয়েছে, কুসংস্কার যেগুলো রয়েছে, সেগুলো যদি এই ধর্মীয় নেতারা যদি সামগ্রিকভাবে তাদের চেষ্টার মাধ্যমে তাদের মানে তাদের ভক্তগণকে বা তাদের শ্রোতাদেরকে যদি বোঝায়, তাহলে অনেকটা কিন্তু এক্ষেত্রে কাজ হবে। আর এমতো অবস্থায় উক্ত ধর্মের ধর্মগুরুদের এই সরকারি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে জনগণের মধ্যে প্রচার চালানো অত্যন্ত কার্যকর হতে পারে। অর্থাৎ সরকারি যে সমস্ত কাজকর্ম যেগুলো এই জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত, পরিবার পরিকল্পনা সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপগুলো হয়, যে প্রচার কার্যগুলো যেগুলো হয়, সেখানেতেও এই ধর্মীয় নেতাদেরকে অংশগ্রহণ মানে করাতে হবে এবং তারাও যাতে প্রত্যক্ষভাবে এই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে যাতে বলে, জনগণের সঙ্গে আলাপচারিতা যাতে করে, সেই ব্যবস্থা করতে হবে। তো এই এতগুলো পদ্ধতি আছে যেগুলো সুষ্ঠুভাবে যদি বাস্তবায়িত করা যায়, তাহলে যে কোনো দেশের জনসংখ্যা আস্তে আস্তে কিন্তু কমবে। তো সেটা এখন দেখার যে কোন দেশ কতটা কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়িত করে। যদি করে তাহলে অবশ্যই তার প্রভাব পড়বে, আর যদি না করে তাহলে তারও যে কুপ্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো পড়বে। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এই জনাধিক্য বা ওভার পপুলেশন সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।